আসসালামু আলাইকুম জনাব। একটু জোরে স্পষ্ট করে বলবেন, তাহলে দর্শকরা খুব সুন্দরভাবে শুনতে পাবে। আপনার নামটা একটু বলবেন। আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান, আপনি কতদিন থেকে গাড়ি ড্রাইভ করেন? 2001 সাল থেকে। 2001 সাল থেকে, তার মানে প্রায় আজকে 23 বছর হতে চললো, তাই তো? তো এই প্রফেশনটা আপনি কেমন উপভোগ করেন, কেমন লাগে এই গাড়ি চালাতে, সারাদিন রোডের উপর থাকতে? সারাদিন কাজ করতে কারোরই ভালো লাগে না। আচ্ছা, মাঝে মাঝে একটু পরিশ্রান্ত হয়ে পড়েন। যদিও আপনার কাজটার মধ্যে খুব বেশি শারীরিক শ্রম তেমন একটা নাই, যেহেতু এয়ার কন্ডিশন গাড়ি আপনি চালান। এখানে আপনার এয়ার কন্ডিশন খুব ভালো কাজ করছে, আমি শীতে জমে যাচ্ছি। তো সমস্যাগুলো কি হয় সাধারণত? মানে কোন ধরনের সমস্যা? মানে এই যে গাড়ি ড্রাইভিং যে প্রফেশনটা, এই প্রফেশনে আপনি গাড়ি চালাতে চালাতে কি ধরনের সমস্যা অনুভব করেন? অনেকক্ষণ গাড়ি চালাইলে ঘুম আসে। আচ্ছা। যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু ঘুম আসে। তা সাধারণত তো 6 থেকে 8 ঘন্টার বেশি গাড়ি চালানো উচিত নয়, এটা একটু রিস্কি হয়ে যায়, মানে যাত্রীদের জন্য, আপনার জন্য। আপনি সাধারণত কত ঘন্টা ড্রাইভ করেন প্রতিদিন? আমি 8 ঘন্টা 9 ঘন্টা। 8-9 ঘন্টা। তো আপনি যখন শেষ 6 ঘন্টার পর আপনার একটু ঘুম চলে আসে, তাই তো? এটা একটা সমস্যা। আর কি ধরনের সমস্যা আপনি ফেস করেন পথে? রাস্তায় তো অনেক সমস্যাই থাকে। আপনাকে কি যারা বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, অনেক সময় শোনা যায় যে ট্রাফিক পুলিশটা একটু হয়রানি করে নিজের স্বার্থে, বা কেউ কেউ একটু মানে সেই ক্ষমতার অপব্যবহার করে অনেক সময় বেনিফিটেড হতে চেয়ে কিছু ডিসঅনেস্ট অফিসার আছে যারা মানে গাড়ি চালক এবং সাধারণ প্রাইভেট কারের মালিকদের একটু হয়রানি করে, এই ধরনের কোনো কিছু শিকার কি আপনি কখনো হয়েছেন? অনেকবার হয়েছে। সমস্যা, বড় সমস্যাই এইটা। আচ্ছা আচ্ছা, সেখানে কি আপনার প্রতি মাসে 2-4-5 হাজার টাকা খরচ হয়ে যায় এই খাতে? অত হয় না, 3-4 হাজার হয়। 3-4 হাজার এক্সট্রা খরচ হয় কেন? আপনার কি ড্রাইভিং লাইসেন্স, তারপরে ট্যাক্স টোকেন, তারপরে গাড়ির কাগজপত্র সব ঠিক আছে না? সব ঠিক আছে। আপনি কি নিয়ম বা আইন ভাঙেন গাড়ি চালাতে গিয়ে? না। তাহলে একটু জোরে বলবেন। তাহলে আপনি যদি না ভাঙেন, তাহলে আপনার এই এক্সট্রা খরচটা কেন, মানে বিশেষ কোনো ব্যক্তিকে দিতে হবে, কেন দিতে হয়? কেন দিতে হয়? যেমন আপনি যেখান থেকে উঠছেন। আচ্ছা, আমি মতিঝিল থেকে উঠেছি, এখন বাড়ি দ্বারা যাচ্ছি, ওখান থেকে কি সমস্যা? ধরেন ওই আমি যেখানে গাড়ি রাখছি আপনাকে নেওয়ার জন্য, জি। তখনই যদি কোনো পুলিশ সার্জন আসে ট্রাফিক, আচ্ছা। সে বলবে কাগজটা দাও। আচ্ছা, তার মানে অবৈধ পার্কিং। আপনি যদি অবৈধ পার্কিং অনেক সময় করতে বাধ্য হন, কারণ সরকারের ওইভাবে কোনো সিস্টেম নাই ভালো জায়গা পার্কিং করার জন্য, রাইট? না, এরকম নাই। তো এই প্রফেশনটা আপনি চালাতে গেলে অনেক সময় বাধ্য হয়েই মানে কিছু অকুস্থলে আপনাকে গাড়ি রাখতে হয়, এবং সেই সুযোগটাই তারা গ্রহণ করে, রাইট? তখন সেই সুযোগে কিছু টাকা তারা দাবি করে। তা আপনি কখনো বলেছেন যে আমাদের জন্য তো বিশেষ পার্কিং এর ব্যবস্থা সরকার রাখেনি, তাহলে আমি কোথায় পার্কিং করব? এটা তো তাহলে সরকারের পলিসিগত প্রবলেম, আমার জরিমানা কেন করছেন? এই সঠিক প্রশ্নটি কখনো কি আপনি সাহস করে করেছেন? অনেকবার করছি। এই প্রশ্নটি করেছেন তাহলে? আপনি যেটা বলেন, এই প্রশ্নের উত্তরে তারা কি বলে? তারা বলছে সরকার না দিলে আমরা কি করব? কিন্তু সরকার তো আইন দিছে যে রাস্তার পাশে পার্কিং করলে এটা মানে সরকারের সীমাবদ্ধতার কারণে সরকার করেনি আইন, আর দ্বিতীয় হচ্ছে আপনাকে ফাইন। এইটা আবার কোন লাইন? এটাই লাইন, চলতে হলে এটা করতেই হবে। আচ্ছা, তাহলে আপনি বলেন যে আসলে আপনার মতো যারা অন্তত আমি মনে করি 8-10 হাজার লোক বা আরো কিছু কম হতে পারে যারা ড্রাইভিং প্রফেশনের সঙ্গে আছে, তারা এই সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে? মানে আপনার মাথায় কি আপনি কখনো চিন্তা করেছেন যে সকলের সমস্যার সমাধান কিভাবে হতে পারে? কি ধরনের স্টেপ নিলে বা কি ধরনের পদক্ষেপ নিলে? এটা হচ্ছে আপনার সবার সমস্যার সমাধান করতে হলে যিনি গাড়িতে উঠবে, আচ্ছা, তাকেও জানতে হবে আমাকে ওইখান থেকে গাড়িতে উঠতে হবে। আচ্ছা। আর যিনি গাড়িতে উঠাবে সে আচ্ছা। ঠিক ওইখানেই যে অপেক্ষা করবে। আচ্ছা। সরকার যে যদি একটা পার্কিং এর ব্যবস্থা করে, যিনি উঠবে। এটা খুব কঠিন একটা কাজ না বাস্তবায়ন, যে এতগুলো শহরে এতগুলো জায়গা এতগুলো পার্কিং স্পেস তৈরি করা, এটা তো খুব কঠিন হয়ে যায়। আমার মনে হয় কি এটার জন্য যেটা মানে সলভ হতে পারে, যে সামান্য সময়ের জন্য যারা উবার ড্রাইভার অল্প সময়ের জন্য যারা পার্কিং করবে
তাদের জন্য জরিমানা না করে ট্রাফিক পুলিশ সেরকম একটা নির্দেশনা দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। এটাও যে এরকম যদি সামান্য সময়ের জন্য সাময়িক পার্কিং কেউ করতে বাধ্য হয় 5-10 মিনিটের জন্য, তাদেরকে যেন ফাইন না করে, এবং করলে ওই পুলিশ অফিসার বা ট্রাফিক পুলিশের উপর সরকার উল্টো ব্যবস্থা গ্রহণ করবে। এটাকে পুঁজি করেই করলে তাইলেই মনে হয় আমার সমস্যার সমাধানটি হয়ে যায়। কারণ এতগুলো পার্কিং লট বানানো এটা বাস্তব ভিত্তিক না, এবং ওগুলোকে মানা, ওগুলোকে জানা, এটা একটা কঠিন কাজ, তাই না? এই সলভটা কেমন লেগেছে? আমি যে সমাধানটা এই মুহূর্তের মধ্যে করলাম, এটাও ভালো। এটাও ভালো। তাহলে কি সমস্যাটির সমাধান হবে এই আইডিয়াটি প্রয়োগ করলে? হ্যাঁ হবে, সেটা একটা টাইম দিতে হবে। আমি তাহলে এই আইডিয়াটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগের নাম্বার আমার কাছে আছে, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে এটা পাঠাবো, যেন তারা এটা নিয়ে চিন্তা করে। আপনাদের মতো যারা এই প্রফেশনে আছে তাদের জন্য এই সমস্যাটির সমাধান হয়, নাম্বার 1। আর আমি আসলে আপনার পার্সোনাল একটি খুব খারাপ অভিজ্ঞতার কথা জানতে চাই। সেটা আপনার ড্রাইভিং এর বাইরে আপনার জীবনের কোনো খারাপ অভিজ্ঞতাও হতে পারে, খুব দুঃখজনক, কষ্টের, মানবতার কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? একটা বলুন তো মন খুলে, আমরা একটু আপনার সাথে সমবেতী হই, বা সেই দুঃখজনক গল্পটাতে আমরা একটু শরিক হই আর কি। বলুন, হাসুন, সুন্দর করে হাসুন। হাসিটি বেশ প্রাণবন্ত, জীবন্ত, সুন্দর, সাবলীল। অসুবিধা নেই। অনেক সময় মানুষ দুঃখে কাতরে হাসে। এখন হয়তো আপনার এক সময় হয়তো এটা অনেক দুঃখের কাহিনী ছিল, এখন হয়তো লং ফ্রেমে এটা একটু মানে হাসির ব্যাপার হয়ে গেছে, তাও হতে পারে। বলুন, আপনি হয়তো সেই ব্যথাটি ভুলে গেছেন, কিন্তু তারপর আমরা শুনতে চাই আপনার সেই দুঃখের সাথে কি জড়িত ছিল। আমার ফ্যামিলির। আচ্ছা, ফ্যামিলির মানে আপনার স্ত্রী, ওয়াইফ, বাবা মা সহ। বাবা মা সহ। আচ্ছা, তখন আমি বিয়ে করিনি। আচ্ছা, তখন আপনি বিবাহিত ছিলেন না? না, আচ্ছা, বিয়ে করিনি আমি। এই মাঝখানে একটা প্রশ্ন করি, আপনার বিয়েটা কি প্রেমের বিয়ে না সেটেল ম্যারেজ? না, সেটেল ম্যারেজ। সেটেল ম্যারেজ। আপনার কি কখনো মনে হয়েছে যে পরিবার নির্ধারিত বিয়ে করলে অনেক সময় মনের সাথে মনের, অন্তরের সাথে অন্তরের সম্পূর্ণ মিলন নাও ঘটতে পারে, বা এটা পরস্পরের রুচি চিন্তার ফারাক থাকতে পারে, সারা জীবন একসাথে কাটানো একটা সেটেল ম্যারেজের সিস্টেমটা সম্পূর্ণ সঠিক কিনা, এরকম কখনো মনে হয়েছে আপনার? না, এটা কখনো মনে হয়। এটা কখনো মনে হয়নি, সেটেল ম্যারেজটাই আপনার কাছে প্রেফার করেছি। ঠিক আছে, ইটস অল রাইট। তো আপনি বলুন, আপনার দুঃখের ঘটনাটি বলুন। আমি অনেক ছোট বয়স থেকেই কাজ করি। একটু জোরে বলবেন। অনেক অল্প বয়স থেকেই কাজ শুরু করি আর কি। আচ্ছা, শুরু করি। তো আমি ক্লাস 5 থেকে লেখাপড়া বাদ দিয়ে তখন থেকেই ইনকামের চেষ্টা করতেছি। 5ম শ্রেণী থেকে? বাহ, আপনি তো দেখা যায় অনেক ছোট কাল থেকে অনেক সচেতন, দূরদর্শী এবং উদ্যোগী। এটা তো খুব দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, ইন্টারেস্টিং। বলুন প্লিজ। তো লেখাপড়া বাদ দিয়ে আমার কাজ শুরু করতে হয়েছে, কারণ হলো সংসারের অভাব থেকে। আমার আব্বা যে ছিলেন, আমার বাবা, উনি অনেক টাকা ঋণ করে, তো সেই ঋণ দিতে যে একটা সময় আমাকে লেখাপড়া বাদ দিতে হয়। আপনার বাবা কি করতেন এবং কত টাকা ঋণ করেছিলেন? 96 সালে তখন মানে 2 লাখ টাকার মতো ঋণ ছিল। আচ্ছা, এই টাকাটা ঋণ উনি কার কাছ থেকে করেছিলেন? ওই এলাকাবাসী এক একজনের কাছ থেকে, যাদের টাকা, বিভিন্ন পরিচিত লোকদের কাছ থেকে। এটা কি উনি সুদে করেছিলেন ঋণটা? সুদে আছে কিছু। তারপরে গ্রামে এই যে জমিতে ধান থাকে, যখন ধান কাটবে, আচ্ছা, তখন তাকে ধান দিবে, এই পারপাসেও টাকা নেওয়া যায়। ও আচ্ছা, মানে আপনার বাবা ধান দেওয়ার শর্তে ঋণটা নিয়েছিলেন। আপনার বাবার জমি ছিল? না, আমার বাবার জমি ছিল। আপনাদের কি নিজেদের বাড়ি এলাকায়? হ্যাঁ, এখন নিজেদের বাড়ি। এখন নিজেদের বাড়ি, তখন ছিল না যখন ঋণ নিয়েছেন? না, তখন আমার বড় ফুফুর জায়গায় বাড়ির উপরে আমরা থাকতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা চাচা ফুফু কয়জন? আমার এক চাচা, 2 ফুফু। ওনারা কি করেন? কৃষি কাজ করে। ও বাহ, কৃষকদেরকে অবশ্যই স্যালুট জানানো উচিত। অনেক সময় মন্ত্রী 2-1টা কম থাকলে দেশ কিন্তু চলে, কিন্তু কৃষক যদি না থাকে আমাদের ঘরে খাদ্য জুটবে না। আমরা কি ডলার খাবো? আমরা কি টাকা খাবো? আমরা কি ইন্ডাস্ট্রি খাবো? আমরা গাড়ি উৎপাদন করে গাড়ি খাবো? কখনোই সেটা সম্ভব নয়। তাই আপনার বাবাকে, চাচাকে আমার সালাম। এবার বলুন প্লিজ, ওনার কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এই তো? আপনি যেটা বলছিলেন, গল্পটা চালু করুন, গল্পটা শেষ করুন। পরে উনি ঋণ করলো, 2 লাখ টাকা ঋণ করলো বিভিন্ন জনের কাছে সুদে, তাই তো? তো সেই টাকাটা নেয়ার পরে উনি কি কাজে লাগালেন টাকাটা? কাজে লাগাইছিল ওই যে
ইরির ক্ষেত করার জন্য জি। এইভাবে মানে জমিতে যে ধান বিভিন্ন ফসল থাকে এগুলা করার জন্য টাকা নিছিল। পরে ওইগুলো উঠলে যে মানে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে, অর্থাৎ সার বীজ এবং প্রয়োজনীয় জিনিস কেনার জন্য উনি লোনটা করেছিলেন বিশেষ ইন্টারেস্টে। ওনার কি নিজস্ব জমি ছিল? না নিজস্ব কোনো- নিজস্ব জমি ছিল না। তারপর বলুন। অবশ্য নিজস্ব জমি যদি থাকতো, আমার কাছে এমন সংস্থা, এমন ফাইন্যান্স কোম্পানি আছে যারা নিজস্ব জমি থাকলে মানে প্রতি বিঘায় 70,000 টাকা করে দেয়। সেই ক্ষেত্রে অন্যদের কাছে লোন করার প্রয়োজন হয় না, এটা 1 বছরের জন্য দিয়ে থাকে। সেই ব্যাপারে সহযোগিতা করা সম্ভব, সেটা আরেক বিষয়। বলুন প্লিজ, আপনার বাবার গল্পটা বলুন। তারপর আমি ওইখান থেকে আমার বাবা আবার দেশে থাকলে যারা টাকা পাবে হুম তারা টাকার জন্য চাপ দিবে যে আমাদের টাকা দেন। হুম তো এটা দিতে পারে নাই। তো এক পর্যায়ে উনি যশোরে চলে যায়, ও কোন এলাকা থেকে যশোরে চলে গেল? ফরিদপুর গোলমারি থেকে। ফরিদপুর বইমার থেকে টাকাটা যেহেতু উনি ফেরত দেওয়ার মতো সুযোগ ওনার নাই, চাপ থেকে বাঁচতে যশোরে এক ধরনের পালিয়ে চলে গেল। হ্যাঁ। আচ্ছা, আপনাদের সবাই কি নিয়ে? না আমরা সবাই বাড়িতে ও, আপনারা সবাই গোলমারি ফরিদপুরে থেকে গেলেন। লেখাপড়া। তা আপনার বাবাকে না পেয়ে আপনাদেরকে চাপ প্রয়োগ করলে কি উনি চাপের সম্মুখীন হতেন না? হ্যাঁ উনিও যশোরে যে ইনকাম করতেন, ও মানে ওখানে আর্নিং সোর্সের জন্য উনি স্থানান্তর হলেন। তারপর ওখানে কি কাজ শুরু করলেন? রিক্সা চালাতেন। আহা, তারপর তো এখান থেকে ওনার যে ইনকাম ছিল উনি ওইটা বাড়িতে রিক্সায় যদি চালাতেন তাহলে ওনাকে যশোরে কেন যেতে হলো? উনি ঢাকাও আসতে পারতেন বা ফরিদপুরে চালাতে পারতেন, আপনাদের কাছাকাছি থাকতে পারতেন। সেটা না করে যশোরে কেন গেলেন? যশোরে গেছে হচ্ছে, যশোরে আমার ফুফু থাকতো অনেক দিন। ও, আপনার ফুপু সেখানে থাকতো বলে ওই ফুপুর কাছে চলে গেলেন যশোরে, কিন্তু মানে ফরিদপুরে থাকলেন না। আচ্ছা জি, বলুন। তারপর তারপর ওইখানে রিক্সা চালায় উনি যে ইনকামটা পাঠায় বাড়িতে, হুম সেটা দিয়ে সংসারে খরচ হয়ে যায়। আচ্ছা তখন তো আব্বা একাই ইনকাম করে, আমরা কেউ ইনকাম করার যোগ্য হইনি। আচ্ছা, আপনি তখন 4-এ পড়েন না 5-এ পড়েন? পরে আচ্ছা, 4-এ পড়েন। তো তখন 5-এ উঠছি আমি। 4-এ পরীক্ষা দেওয়ার পরে 1 বছর হয়ে গেছে। মানে উনি 1 বছরে যে বাড়ি থেকে যাওয়ার পরে যে ইনকামটা দিছে, হুম সেইখান থেকে যারা টাকা পাবে হুম তাদেরকে মনে হয় 25%ও দেওয়া হয়নি। আচ্ছা। দেওয়া হয়েছে খুবই কম। আচ্ছা, কিন্তু যারা টাকা দিছে তারা আস্তে আস্তে চাপ মানে বাড়াতে লাগলো, বাড়াতে লাগে। যেহেতু টাকাটা তাদের খুব তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, কিন্তু উনি ইনস্টলমেন্টে আস্তে আস্তে পরিশোধ করছিলেন। 5-7 জনের থেকে নিয়েছিলেন না আরো বেশি লোকের কাছ থেকে? আরো বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা তো একজন কৃষকের জন্য অনেক টাকা। 96 সালে এটা অনেক টাকা ছিল। জি জি, অনেক টাকা। জি, তারপর বলুন। তারপরে আমি ক্লাস 5 থেকে লেখাপড়া বাদ দিয়ে আমিও এই দেশেই কিন্তু আপনি জানেন 23,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা লোন নিয়ে সেটা ফেরত দেয় না, এমন মানুষের অভাব নেই। তাদেরকে সবাই সালাম দেয়। কিন্তু একজন কৃষক যদি 2 লাখ টাকা নিয়ে সেটা দিতে না পারে, তাহলে তার বেয়জ্জিতির শেষ থাকে না, চাপের শেষ থাকে না, এবং তাকে মানে মানুষ একদম একটা ক্রিমিনাল হিসেবে চোখে তারা মানে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং ওইভাবে ট্রিট করে। অথচ সরকারের উচিত এমন কোনো পলিসি থাকা যেন এরকম গৃহহীন কৃষকরা মানে অসহায় বোধ না করে, তারা যেন সাপোর্ট পায় সরকারের কাছ থেকে। এরকম পলিসি থাকা উচিত। জি বলুন প্লিজ। তারপর আমি ক্লাস 5 থেকে লেখাপড়া বাদ দিয়ে আব্বার সাথে যোগ দিই। মানে আমিও যাই রিক্সা চালাই। ও, তার মানে যখন চাপের সম্মুখীন হলেন আপনি বাধ্য হয়ে আর্নিং সোর্সের দিকে কনভার্ট হতে আপনি বাধ্য হলেন। তারপর রিক্সা চালানো শুরু করলেন এই ক্লাস 5 থেকে। আপনার বয়স তখন কত? 12-13-14 এরকম। 14 বছর বয়সে রিক্সা চালানো, হায় হায়, এটা তো একটা হৃদয় বিদারক মানবেতর ঘটনা। তারপর আপনি রিক্সা কি চালাতে পারলেন? হ্যাঁ পারতাম। পারতেন না? প্রতিদিন কত টাকা রুজি হতো রিক্সা চালিয়ে? 100 টাকা, 120 টাকা। ওই যশোরই চালাতেন, ফরিদপুরি চালাতেন? যশোরে। ওই যে বাবার কাছে চলে গিয়েছিলেন, আব্বার সাথে চলে গিয়েছিলেন। তারপরে আপনার এবং আব্বার টাকায় লোনের টাকা পরিশোধ করা শুরু করলেন। এরপরে কি আপনার পড়াশোনা করার আর সুযোগ ঘটেনি ভাই? আহা, একটা শিক্ষা জীবন কিভাবে অর্থনৈতিক চাপের মুখে ধ্বংস হয়ে যায়, একটা জাতি কিভাবে পিছিয়ে যেতে পারে একটু সুযোগ সুবিধা এবং সরকারি কিছু পলিসির অভাবে। আপনারা একটু এই গল্পটা খুব মন দিয়ে শুনবেন। জি বলুন। তারপর আমিও বাবার সাথে মিলে ওটা ঋণ দেওয়া শুরু করি। আর ওইখানে রিক্সা চালানো অবস্থায় আমি ড্রাইভিং শিখি। তার মানে আপনার একটু উপরের দিকে ভালো জীবনে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল।
যারা প্রচেষ্টা করে না তারা কখনো নিজের ভাগ্য উন্নয়ন করতে পারে না। আজকে আমি আপনাকে একজন ড্রাইভার হিসেবে পেলাম, এই রিক্সাওয়ালার থেকে সামাজিক সম্মান হিসেবে এবং আয় রোজগার হিসেবে এটি অবশ্যই একটি ভালো প্রফেশন। এই ফাঁকে একটু আপনাকে ইন্সপায়ারিং একটা স্টোরি বলি। আমার আপন চাচা, ঠিক আছে, আমার আপন চাচাতো ভাইয়ের গল্পটা বলি। ওনার ছেলে এখন 18 লক্ষ টাকা বেতন পায়। আপনার ওডি কারের নাম শুনেছেন? মানে বিশ্ববিখ্যাত মার্সিডিজ, তারপরে আপনার বিএমডাব্লিউ, এরকম ওডি একটি কোম্পানি আছে, জার্মানির ওডি কোম্পানি। সেই ওডি কোম্পানি উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টিম লিডার। 18 লক্ষ টাকা বেতন পায় এবং ওই কোম্পানি তাকে প্রায় 12 কোটি টাকার বাড়ি গিফট করেছে। উনি জার্মানিতে থাকেন আজকে 9 বছর ধরে। ওনার নাম হচ্ছে বেলায়েত হোসেন, আমার আপন চাচাতো ভাই। ওনার বাবা কিন্তু একজন ড্রাইভার ছিলেন। উনি ডাবল ডেকার বাস চালাতেন। আমার আপন চাচা উনি ডাবল ডেকার বাস চালাতেন 71 সালের কিছু পরে পরে, বুঝতে পেরেছেন? তো উনি যখন এক্সপার্ট ছিলেন, কুয়েত থেকে লোক নিল ডাবল ডেকার গাড়ি চালানোর জন্য। তো উনি কুয়েতে চলে গেলেন। কুয়েতের থেকে ফিরে উনি অনেক টাকা রুজি করেছিলেন। উনি প্রায় 60 বিঘা জমি কিনলেন আপনার নারায়ণগঞ্জে, জসিরপাড় বলে একটা জায়গা আছে ওইখানে। এখন ওই জায়গার দাম প্রায় 80 থেকে 90 কোটি টাকার মতো। তখন ছিল সস্তা। একজন মানুষ ড্রাইভিং প্রফেশনে থেকে কত বৃহৎ সম্পদ অর্জন করতে পারে কালের বিবর্তনে, আপনি ব্যাপারটা ভেবে দেখেছেন? জি। তো আপনার এই প্রফেশন থেকে আপনি তো একসময় রিক্সা চালাতেন, আজকে ঢাকায় আপনি উবার চালাচ্ছেন। আপনার কি কখনো ইচ্ছে হয়েছে যে আপনি কানাডায়, অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় ভালো একটি কান্ট্রিতে, ফার্স্ট একটি কান্ট্রিতে গিয়ে কোটি কোটি টাকা রোজগার করবেন একই প্রফেশনে থেকে? আপনি কি ইংরেজিতে পাকা বা ইংরেজি কথা বলতে পারেন? এটা আপনার লেগনিস আছে, শেখার ইচ্ছে কখনো আছে বা এই ধরনের স্বপ্ন দেখেন যে আপনি কোনো ভালো কান্ট্রিতে গিয়ে এই একই প্রফেশনে থেকে টাকা বেশি রোজগার করবেন? এর ধরনের চিন্তা ভাবনা আপনার আছে, প্ল্যানিং ছিল, কিন্তু এখন আর ওই ইচ্ছাটা নাই। এটা কি ইনভেস্টমেন্টের অভাবে স্বপ্নটা দেখতে পারেন না, নাকি আপনার ওই যে ইংরেজি শেখার যে দুর্বলতা বা শেখার ইচ্ছা নাই বলে আপনি এটা চিন্তা করতে পারেন না? না আপনার কল্পনা এটা কখনো আসেনি? না, ওইটা আসেনি বলতে আমি মিরপুরে রেন্টেকারে একটা গাড়ি চালাইতাম। তখন এক ভদ্রলোক মাসিক গাড়ি ইউজ করতো। আচ্ছা। গুলশানে একে থাকতেন, 26 নম্বরে। তো ওই রেন্টেকার থেকে ওনারা গাড়িটা ইউজ করার জন্য দিছে। তো আমি ওই গাড়িটা ড্রাইভিং করতাম। তাই ওনার সাথে থাকতে থাকতে একটু পরিচয় হলো। ওনার ব্যবসা আছে সিঙ্গাপুরে। আচ্ছা। তো উনি বললো যে আমার সিঙ্গাপুরে এরকম ব্যবসা আছে, আমারও তো এখানে ড্রাইভার আছে, গাড়ি চালায়। তো উনি একটা বললো যে ড্রাইভারের কত বেতন দেয়। সিঙ্গাপুরিয়ান ড্রাইভারকে 8 ঘন্টা ডিউটি করে $200 দেওয়া হয়। তো এখন উনি বলতেছে মাসে $200, দিন 8 ঘন্টায় প্রতিদিন $200, রাইট? এটা ঠিক আছে, জি বলুন। তখন উনি বলতেছে আমাকে $200 বাংলাদেশি টাকায় কত আসে? প্রায় আপনার 28,000 টাকার কাছাকাছি, তাই তো? জি জি, 27-28,000 টাকা। জি, প্রতিদিন 28,000 টাকা হলে মাসে আসে হচ্ছে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা বেতন, রাইট? 7 লক্ষ টাকা বেতনে ওই বদলুককে আপনাকে অফার করলেন কাজ করার জন্য? টাকার হিসাবটা আমাকে বলে নাই, কিন্তু উনি আমাকে বললেন ডেলি $200 হলে 7-8 লক্ষ টাকা বেতন হয়। উনি বললো যে ওনাকে $200 দেই, সিঙ্গাপুরিয়ান ড্রাইভার, আর তুমি তো খুব সুন্দর ড্রাইভিং করো, তোমাকে যদি $100 দেয় তারপরেও তোমার বাংলাদেশে যে ইনকামটা করো তার চেয়ে অনেক অনেক বেশি, অনেক বেশি, রাইট? উনি কি আপনাকে প্রস্তাব দিল নেয়ার জন্য? হ্যাঁ। তারপর আপনি কি বললেন উত্তরে? আমি বললাম ঠিক আছে। বাহ। তারপর আমি বললাম এই যে আপনি অ্যাকসেপ্ট করলেন, রিসিভ করলেন, এটা অনেকের ভিতরে নেই। অনেকে অনেক উন্নয়নের বা ভালো পজিটিভ অফার জীবনে পায়, কিন্তু সেগুলিকে ভয়ে, দ্বিধায়, সংশয়ে বা নানান রকম কুণ্ঠার কারণে সেগুলি গ্রহণ করবার জন্য বা নেগেটিভ চিন্তার কারণে বা এনার্জি কম থাকার কারণে সেগুলি কিন্তু তারা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। ফলে তারা ভাগ্য উন্নয়ন করতে পারে না, বড় হতে পারে না। আপনার ভিতরে আমি দেখলাম পজিটিভিটি আছে, আপনি পোলাইট, আপনি সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, আপনি কনফিডেন্ট, আপনার ভিতরে চেষ্টা আছে, আপনার বড় হবার জন্য স্বপ্ন আছে, আপনার ভিতরে ভালো ভালো কিছু অন্তর্নিহিত গুণাবলী, একটু কথা বলি, আমি আবিষ্কার করলাম। আমি মানুষের মনকে দেখতে পাই, এক্স-রে রিপোর্ট সহজেই বেরিয়ে যায়। বলুন প্লিজ, তারপর আপনি কি করলেন? রাজি হলেন? এরপর উনি বললো যে ঠিক আছে পাসপোর্ট করো। তখন পাসপোর্ট করালো খুব ইমার্জেন্সি। আচ্ছা, ইমার্জেন্সি উনি করাইছে ওনার লোক দিয়ে। ওনার খরচই করালেন? না, টাকা আমি দিছি। আচ্ছা, টাকা আপনি দিয়েছেন। কত টাকা দিয়েছিলেন পাসপোর্ট করার জন্য?
তখন মনে হয় 10,000 টাকার মতো। কতদিন সময় লেগেছিল? 1 সপ্তাহ। এক সপ্তাহে, মানে ইমার্জেন্সি, সুপার ইমার্জেন্সি একটা পাসপোর্ট করালেন। এর আগে আমি একটু আগের গল্পটার ফিনিশিংটা একটু জেনে নিই। আপনার বাবা যে 2 লক্ষ টাকা লোন করেছিলেন, আপনি রিক্সা চালানো শুরু করলেন, ওই টাকাটা কি পরিশোধ কত বছরে করেছিলেন? পরে সমস্যা হয়েছিল কোনো ওই টাকাটা নিয়ে? না, ওই টাকাটা নিয়ে সমস্যা ছিল না। ওই মা থাকতো গ্রামে, আচ্ছা। ওই বাড়িতে, তা আমরা। আপনার ছোট ভাই বোনও ছিল সাথে? হ্যাঁ, ছোট ভাই বোন ওরা ছিল। পড়াশোনা করতো? হ্যাঁ, ওরা তাদেরও খরচ ছিল তাহলে? তাদের কি পড়াশোনা করতে টাকা লাগতো না সরকারি বিদ্যালয়ে ফ্রি কম কষ্টে পড়তো? আমিও আমার মামা বাড়ি থেকে লেখাপড়া করছি। আমার ছোট যে ভাই 2 নম্বর জন, সেও মামা বাড়ি থেকে। আপনার মামা কি করতেন? আমার নানা কৃষক ছিল এলাকার, তার বাহ। নিজের জমি ছিল, নিজের জমি বাহ। বিভিন্ন এখন ফসল। আপনি আরেকটু বলেন যে ওই পরে টাকাটা কি আপনারা পরিশোধ করতে পেরেছিলেন 2 লক্ষ টাকা? হ্যাঁ, হ্যাঁ, পারছিলাম। কত বছর লেগেছিল? 3 বছরের মতো সময় লাগছে। আহা, এই 3 বছরই আপনি রিক্সা চালনা করেছেন, হ্যাঁ, রিক্সা চালিয়েছেন। খুব কঠিন একটা 5ম শ্রেণীর ছাত্রের পক্ষে পড়াশোনা বাদ দিয়ে বাবার সাথে সংসারের হাল ধরে ঋণ পরিশোধ করা। আপনার বাবা কি এখনো বেঁচে আছেন? না, উনি মারা গেছে 2 বছর। উনি কি কোনো অসুস্থতায় মারা গেছেন না এমনি হঠাৎ মৃত্যু হয়েছে? হঠাৎ। হঠাৎ মৃত্যু হয়েছে। তো উনি শেষ বয়সটা কি আরামে কাটাতে পেরেছেন না ওনার অর্থ কষ্ট ছিল? না, উনি আসলে মরারও মনে হয় 1 সপ্তাহ আগেও ওনার যে ছিল, শরীরে শক্তি ছিল, আচ্ছা। উনি কাজ করতে পারতেন। ভালো সুস্থ অবস্থায় মারা গেছেন। আচ্ছা, যাক, খুব ভালো কথা। তো ওই টাকাটা পরিশোধ করার পর আপনি ড্রাইভিং প্রফেশনে নিজেকে কনভার্ট করলেন। হ্যাঁ, ড্রাইভিং শিখলেন কত টাকা দিয়ে? কোথায়? ড্রাইভিং শেখা হয়েছিল সম্ভবত 1500 টাকা দিয়ে। কোথায় শিখেছিলেন? যশোরে। যশোরেই শিখেছিলেন। তো এটা আপনি কতদিনে শিখলেন? আপনার কি ভয় লেগেছিল রিক্সা চালানো থেকে গাড়ি চালানো শেখার সময়? না, তাহলে আপনি খুব সহজেই শিখতে পেরেছিলেন। পরে লাইসেন্স করালেন কত টাকা দিয়ে? লাইসেন্স তখন মনে হয় 7,000 টাকা লাগছিল। এই লাইসেন্স করার টাকা এবং প্রশিক্ষণের টাকাটা দিয়ে আপনাকে কে সহযোগিতা করলো? কে সহযোগী হয়েছিল? এত বড় আপনাকে সাপোর্টটা কে দিয়েছিল? আমি আর আব্বা রিক্সা চালাইতাম, ওই টাকা থেকে জমিয়ে নিজেরাই করেছেন? ওই টাকা থেকে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো আপনাকে কি কেউ গাইড করেছিল যে আপনি ভবিষ্যতে ড্রাইভিং করবেন, না নিজে থেকেই আপনি এটা চিন্তা করেছিলেন? না, আমার আব্বার আবার ওইখানের এক পরিচিত, উনি বলছিল যে রিক্সা চালাইলে অনেক সমস্যা হয়, আর রিক্সা সারা জীবন চালাবে কিনা, রিক্সা তো অনেক কষ্টের একটা কাজ। এই লোকটা আপনাকে জীবনের, এটাকে বলা হচ্ছে করে দিয়েছে, ডিজাইনিং করে দিয়েছে, আপনার কেরিয়ার ডিজাইনিং। এই লোকটাকে সবসময় আপনি জীবনভর শ্রদ্ধা করবেন, মনে রাখবেন, মাঝে মাঝে একটু ফল কিনে দিবেন, বা ওনার জন্য একটা প্রতি বৈশাখে একটা পাঞ্জাবি কিনে দিবেন, কারণ উনি আপনাকে একটা জীবনের পথ দেখিয়েছেন। এটা কিন্তু বিরাট অবদান। আপনার মনের ভিতরে একটা উন্নয়নের জন্য একটা পথের দিশা এঁকে দিয়েছেন। হয়তো এমনও হতে পারতো যে আপনি সারা জীবনই রিক্সা চালাচ্ছেন একটা নতুন স্বপ্নের অভাবে, কিন্তু আপনার ভিতরে সেই সচেতনতা ও স্বপ্নটা এঁকে দিয়েছিলেন ওই ভদ্রলোক। এই ভদ্রলোকের জন্য আমার সালাম। কি নাম ছিল ওনার? উনি কি করতেন? উনিও রিক্সা চালাইতেন। উনিও রিক্সা চালাতেন? তাহলে আপনাকে ড্রাইভিং শেখার পরামর্শ দিলেন, উনি কেন শিখলেন না? উনিও শিখছিল, কিন্তু ওনার বয়স হতে অনেক বয়স হয়ে গেছিল। আচ্ছা, উনি আর ড্রাইভিং, উনি রিক্সা যদিও উনি একজন রিক্সা চালক, আমি বলবো উনি আর ভেতরে নেতৃত্বের গুণ আছে। নইলে আপনার ভিতরে স্বপ্ন এঁকে তাতে শক্তি দিয়ে আপনাকে এগিয়ে দেবার জন্য যেই প্রেরণাটি উনি দিয়েছেন, এটা হচ্ছে একজন প্রকৃত নেতার কাজ, আরেকজনকে ডেভেলপ করা। বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা এমপি মন্ত্রী চোখে দেখি, এদেরকে অনেক বড় মনে করি। তাদের মধ্যে তারাই সত্যিকারের নেতা, যারা অন্যকে উন্নয়ন করার জন্য পথ দিতে পারেন, পথে এগিয়ে দিতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন এবং সহযোগিতা করতে পারেন, তারাই প্রকৃত নেতা। তো আমি বলবো, দেখা গেল ওনাকে রিক্সাওয়ালা, আসলে উনি ছিলেন একজন আপনার জন্য প্রকৃত নেতা, যিনি ছিলেন আপনার পথের দিশারি। জি, এবার বলুন, উনি কি বেঁচে আছেন এখনো? জানি না, ওনার সাথে অনেকদিন যোগাযোগ হয় না। আপনার কি কখনো ওনার কথা মনে পড়ে না যে এই ভদ্রলোকের জন্য আজকে আমি গাড়ি ড্রাইভ করছি, এসির নিচে বসে, আমার জীবনের মান উন্নয়ন হয়েছে, এই ভদ্রলোককে আমার মনে করা উচিত বা ওনার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এরকম কখনো মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে। কিন্তু আপনি কেন তাকে খুঁজে বের করেননি? তাহলে চেষ্টা করেছেন 2-4 জায়গায় ফোন করে ওনাকে খোঁজার? ফোন করে না, আমি নিজে যেই খুঁজছি। উনি কোথায় থাকেন? কি নাম? এখানে নাই, ওনার নাম ছিল শওকত। শওকত? আচ্ছা, যশোরেই থাকতো। যশোরেই থাকতো। কিন্তু আচ্ছা, ওনার দেশের বাড়ি কোথায় সেটা আমি জানি না, আব্বা জানতো। আচ্ছা।
এই পর্যায়ে আপনি আপনার ফোন নাম্বারটা বলুন, যদি এই ভিডিওটি কখনো শওকত বা তার পরিচিত কেউ দেখে থাকেন, যেন শওকত সাহেবের সঙ্গে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেন, যোগাযোগ করিয়ে দেন। আপনার ফোন নাম্বারটি বলুন। 01322404179। আচ্ছা, ফাইন। তো আমার সকলের জন্য, সকল দর্শকের জন্য আমার একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। উনি ওনার পথ প্রদর্শক, জীবনে আজকে রিক্সাওয়ালা থেকে উনি ড্রাইভ করছেন, ড্রাইভার হিসেবে সমাজে আরেকটু উন্নত সম্মান পেয়েছেন। এই ভদ্রলোককে উনি খুঁজেওছেন, নিজে গিয়েও চেষ্টা করেছেন ওনাকে বের করতে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে খুঁজে পাননি। আপনাদের কেউ যদি এই শওকত ভদ্রলোককে চিনে থাকেন, উনি রিক্সা চালক। ওনার বয়স কত? তখন ওনার বয়স ছিল মনে হয় এখন কত হবে? 30-35। এখন কত হবে? এখন আমার বয়সই তো প্রায় 40। না, ওনার বয়স এখন কত হতে পারে অনুমান ভিত্তিক? 50 না, 70-80। 70-80 বছর বয়স। ওই শওকত, যদি শওকত সাহেব বেঁচে থাকেন, তার সঙ্গে এই নাম্বারে ওনাকে যোগাযোগ করিয়ে দিবেন। শওকত সাহেব কোন এলাকার লোক? উনি থাকতেন আমাদের সাথে যশোরেই। যশোরে থাকতেন, এবং উনি এখনো বোধহয় যশোরেই থাকেন না? উনি যে ঠিকানায় থাকতো ওই ঠিকানায় যে আমি খোঁজ করছি, পাইনি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি উনি বেঁচে থাকেন, কেউ চিনে থাকেন, ওনাকে যোগাযোগ করিয়ে দিবেন। উনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে খুঁজছেন। এবার বলুন, 2 লাখ টাকার গল্প শুনলাম, ঋণ, এবং আপনি বলছিলেন যে সিঙ্গাপুরের এক ব্যবসায়ী আপনাকে নিতে চাইলেন, আপনি পাসপোর্ট করলেন ইমার্জেন্সি, তারপর কি ঘটলো? তারপর উনি বললো কিছু টাকা দাও, আস্তে আস্তে করে দাও। পরে আমি কিসের টাকা চাইলেন উনি? ভিসার জন্য? ভিসার জন্য। উনি যেহেতু আপনাকে ড্রাইভার হিসেবে নিবেন, তাহলে তো ভিসা ওনারই করা উচিত। টাকা কেন চাইলেন? ওইখানে যে আমি ইনকাম করব, সেই জন্য একটা ইনভেস্টমেন্ট চাইলেন। উনি আমাকে বললেন যে সিঙ্গাপুরে যাইতে অনেক খরচ, হ্যাঁ। 7-8 লাখ টাকা লাগে, তো তোমার অত দেওয়া লাগবে না, তুমি আমাকে 2-2.5 লাখ টাকা দাও, বাকিটা আমি করবো, যেভাবে হোক তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, তারপর জি বলুন। তারপরে উনি পাসপোর্ট করার পরে উনি ভিসার জন্য জমা দিল, হুম। টুরিস্ট ভিসার জন্য জমা দিছে। হুম। কিন্তু এটা আমি জানতাম না যে টুরিস্ট ভিসার জন্য উনি জমা দিছে। আচ্ছা। পরে উনি জমা দিয়ে আসার পরে বলছে টুরিস্ট ভিসার জন্য দিছি, ওইখানে যে তোমার ভিসা করবো। আচ্ছা। আর ওনাদের তো ভিসা আছে। হুম। তো একসাথে 7-8 জনের ভিসা হলো টুরিস্ট ভিসা, হুম। মানে আমাদের সবাইকে উনি নিবে। হুম। তো একটা সময় আমি বাড়িতে গেছি 2 দিনের ছুটিতে, তা ওনার সাথে প্রায় 1-1.5 বছরের মতো কাটাইছি। উনি কি টাকা তারপর আপনি দিলেন ভিসার জন্য? হ্যাঁ। ওনার কি কোনো রেকর্ডিং এজেন্সি বা লাইসেন্স ছিল যার উপরে আপনি এটা বিশ্বাস করে দিতে পারেন? শুধু পার্সোনাল পরিচয় দিলেন? উনি যেহেতু সিঙ্গাপুর প্রবাসী একজন মানুষ, রাইট? কত টাকা দিলেন আপনি? 2.5 লাখ টাকার মতো। এই টাকাটা আপনি কোথা থেকে জোগাড় করলেন জনাব? ওই টাকাটার 1.5 লাখ টাকা এখনো আমার কাছে একজন পাবে। আহা, আপনি লোন করে আনলেন নিজের ভবিষ্যতের জন্য। এই 1.5 লাখ টাকা কত বছর আগে নিয়েছিলেন? তো 10-11 বছর হয়ে গেছে। 11 বছরে আপনি টাকাটা পরিশোধ করতে পারেনি। এতদিন ইনস্টলমেন্ট যদি 10,000 করেও দিতেন, তাহলে টাকাটা তো পরিশোধ হয়ে যাওয়ার কথা। কেন দেননি? আপনার কি ইচ্ছে নেই টাকাটা ফেরত দেবার? আমার ইচ্ছা ছিল, উনি যেভাবে আমাকে বলছে যে ওইখানে যে তুমি প্রথম মাসে ওর টাকা দিয়ে দিতে পারবে, আচ্ছা, ওই বিশ্বাসে নিছি। না, ঠিক আছে, কিন্তু যেহেতু পরে কি উনি আপনাকে নিলেন না, উনি কি আপনার সঙ্গে প্রতারণা করলেন বলে আপনার ধারণা? প্রতারণা করছে মানে টাকাটা নিয়ে গেলেন? আচ্ছা, গেল। এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। উনি প্রতারণা করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো প্রতারক নন। আপনি তো একজন সৎ, স্বচ্ছ এবং কমিটেড ব্যক্তি। আপনি যার থেকে টাকাটা নিলেন, আপনি ড্রাইভিং করে ধীরে ধীরে 10 বছরে কেন টাকাটা পরিশোধ করলেন না, যার থেকে গ্রহণ করলেন টাকাটা? তারপরেও অনেক ওইখানকার পরে আপনি আমার উত্তরটা দিয়ে তারপর অন্য কথা বলবেন প্লিজ। আপনি যার থেকে 1.5 লক্ষ টাকা গ্রহণ করলেন বাইরে যাওয়ার জন্য, আপনি এক জায়গায় প্রতারিত হলেন, ঠিক আছে। আপনি কি কোনো আত্মীয় স্বজনের থেকে টাকাটা নিয়েছিলেন? হ্যাঁ। আপনার আত্মীয় কি হয়? আপনি? সে আমার বন্ধু। আপনার বন্ধু হয়? আপনার বন্ধু কি করেন? সেও ড্রাইভিং করে। তার থেকে 1.5 লক্ষ টাকা জমানো নিলেন, এই 10 বছরে আপনি পরিশোধ করেননি। কিন্তু কেন করেননি? মানে কেন ইনস্টলমেন্টে টাকাটা ফেরত দিন? মানে উনি যখন ফাঁকি দিয়ে চলে গেছে, হ্যাঁ, যাওয়ার কথা ছিল আমাদের দুজনেরই। দুইজনের ভিসা যাওয়ার কথা ছিল। পরে ফ্রেন্ডও যাবে, আমিও যাবো। আচ্ছা, আচ্ছা, ওনারও ইন্টারেস্ট ছিল। আর হ্যাঁ, তারপর জন্য ও দিছে 1.5 লাখ, আমি দিছি 1 লাখ, এই 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ। তাহলে আপনার ওই টাকাটা সে ইনভেস্ট করেছিল নিজের জন্য, নাকি আপনাকে লোন দিয়েছিল? কোনটা? ও নিজের জন্যই দিছিল, কিন্তু আমার পরিচিত হিসেবে সেই ভরসায় যেহেতু আপনার কথাই দিয়েছে, আপনার কি মনে হয়
যে মানবিক মূল্যবোধ থেকে তার 3/1 বা অর্ধেক টাকা হলো আপনার ধীরে ধীরে পরিশোধ করা উচিত? আমার তো পুরো টাকাটাই দেওয়া উচিত, কারণ টাকাটা কিন্তু আমি নেইনি। আপনি তো মানুষ হিসেবে খুবই ভালো। জি, টাকাটা কিন্তু ডিরেক্টলি আমি নেইনি। তা আপনি যেহেতু মানুষ হিসেবে আপনার চেতনা যেহেতু এত সুন্দর, আপনার পুরো টাকার দায়িত্বটা নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেন প্রতি মাসে 5,000 করে তাকে 10 বছরে পরিশোধ করেন? 5 বছরে তো এত দিন তো লাগে না। 5,000 করে হলে 12 মাসে 60,000, আপনার 2 লাখ টাকা দিতে তো আপনার 2-3 বছরই হয়ে যায়। আপনি টাকাটা কেন দেননি তাকে? ওরকম টাকা জমাইতে পারিনি, আপনার খরচ অভাবই শেষ হয়নি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, চাপে থেকে। তবে আমি মনে করি যদি সত্যি আপনার দেওয়ার ইচ্ছা থাকে, 5,000 যদি নাও পারেন, আপনি 1,500-2,000 টাকা করে হলো আগামী মাস থেকে তাকে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু বলি, যদি আপনি আপনার বর্তমান ইনকাম থেকে সে টাকাটা দিতে না পারেন, আপনি কিভাবে মাসে 2-3-4 হাজার টাকা বেশি রুজি করবেন সহজে, প্রতিদিন 2-4 মিনিট কাজ করে অনলাইনে মার্কেটিং করে আমি আপনাকে সেই প্ল্যান এবং সেই সুযোগ দিয়ে দিব। তাহলে তো আর তার টাকাটা পরিশোধ করতে আপনার কষ্ট নেই। আছে কোনো দ্বিধা আছে? আমি যদি আপনার ইনকাম একটু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই, গেল 1 নাম্বার। 2 নাম্বার, ওই যে ভদ্রলোক আপনার টাকা মেরে দিয়ে সিঙ্গাপুর নিলেন না, তার ফোন নাম্বার কি আপনার কাছে আছে? যোগাযোগের নাম? উনি সিঙ্গাপুরে যাওয়ার পরেও কথা হয়েছে, আমার সাথেও কথা হয়েছে। ওই যে যার টাকা আমি যার কাছ থেকে নিয়েছিলাম, মানে আমার পরিচিত হিসেবে সেও দিছিল আমার বন্ধু, ওর সাথেও কথা হয়েছে। ওর সাথেও কথা হয়েছে না? আমি জানতে চাচ্ছি তার নাম্বার কি আপনার কাছে আছে? না, এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। জি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন, আমি নিজে ওনার সাথে কথা বলবো কেন উনি টাকাটা ফেরত দিচ্ছেন না, বা কেন আপনাকে নিয়ে যাননি, বা এটার জন্য উনি কি প্রতিকার বা কিভাবে এটা সমাধান করবেন। না হলে সিঙ্গাপুর গভর্নমেন্টকে আমি এটা প্রয়োজনে নোটিফাই করব, এবং এটার জন্য উনি যদি সমাধান না করেন আপোষে, আমি এটার জন্য আইনিভাবে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করব এবং আপনার টাকাটা ফেরত আনার চেষ্টা করব। এতে কি আপনি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। আমি মানুষের বিপদে পাশে দাঁড়াই, এ পর্যন্ত 17 জনকে বিপদ থেকে উদ্ধার করেছি। তো আপনার এই টাকাটা নেয়া, এটা একটা বিপদ আমি হিসেবে নিচ্ছি, গ্রহণ করছি, এবং এটার জন্য আমি সর্বাত্মক লড়াই করব এবং চেষ্টা করব। এখন আপনি বলুন, ওই নাম্বারটি অবশ্যই আমাকে দিবেন এই ভিডিও ইন্টারভিউর শেষে, এবং ওনার কোনো আইডি কার্ড বা ওনার কোনো ভিজিটিং কার্ড কি আপনার কাছে আছে, বা পাসপোর্টের কপি রেখেছেন? কিছুই রাখিনি। আমি এগুলো কৌশলে আমি আগে এগুলো সংগ্রহ করার ব্যবস্থা করবো, অসুবিধা নেই। তো এবার বলুন, আপনার জীবনের সবচেয়ে সুখের ঘটনাটা কি? আপনি ফোন বা এটা পরে ধরবেন এই ইন্টারভিউটা শেষ হলে। জি, আপনার জীবনের সবচেয়ে সুখের ঘটনা কি? সুখের তেমন কোনো ঘটনা নাই বলার মতো। একটা জীবন পার করলেন, প্রায় 30-35 বছর জীবনে কাটালেন পৃথিবীতে, একটা দুটো সুখের ঘটনা থাকবেন। আপনার ছেলে মেয়ে নাই? একটা ছেলে আছে। তা আপনার ছেলে বয়স কত? এখন 12 বছর চলে। তো সে যখন আপনাকে বুকে জড়িয়ে চুমু খায়, এটা কি আপনার জীবনে অনেক সুখের একটি ঘটনা না? সে যখন জন্ম লাভ করেছে, আপনি সেটা কি সুখের একটা আনন্দের ঘটনা না? সে যখন প্রথম বাবা বলে ডেকেছে, সেদিন কি আপনার হৃদয় জুড়িয়ে যায়নি? আপনি হেসে ওঠেননি? তাহলে সুখের ঘটনা অবশ্যই আপনার জীবনে আছে। অথবা আপনার জীবনে কি প্রেম আসেনি? জীবনে যখন প্রথম প্রেমিকা আপনাকে চুমু খেয়েছে বা আলিঙ্গন করেছে বা আপনাকে প্রথম আদর করেছে, সেটা কি আপনার জীবনে একটা চমৎকার সুখের ঘটনা নয় জনাব? তাহলে আপনার জীবনে সুখের ঘটনা নেই? এতগুলো সুখের ঘটনা আমি তো এক্ষুনি আবিষ্কার করে দিলাম। এছাড়া আর কোনো সুখের ঘটনা কি আছে যে আপনি হয়তো কোনোদিন অপ্রত্যাশিতভাবে কোনো পুরস্কার বা অনেক টাকা রুজি করেছেন, বা কেউ আপনাকে বিশেষ কোনো ইচ্ছে বা স্বপ্ন পূরণ করেছে, এরকম ঘটনা আছে? হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে ড্রাইভিং করার জন্য, মানে একটু জোরে। ড্রাইভিং চাকরি দিয়েছি। হ্যাঁ, আমি রেন্টেকারে চাকরি করতাম, সেখান থেকে মাঝে অনেক কিছু আছে। তো হঠাৎ একদিন আমার ছোট ভাই একটা চাকরির নিউজ দিল, তার সে যে বিল্ডিং এর গাড়ি ছিল ওই বিল্ডিং এ, তো আওয়ামী লীগের এক নেতা। আচ্ছা, তো ওনার চাকরিতে যখন আমি ঢুকলাম তখন উনি শুধু নেতাই ছিল মহানগর। কি নাম নেতা? নাম কি? অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? ওনার বাসা ছিল সেগুনবাগিচা। সেগুনবাগিচায় থাকতেন উনি। ওনার পদবি কি ছিল? উনি কি সংসদ সদস্য ছিলেন? পরে সংসদ সদস্য হয়েছিলেন। কোন আসন থেকে? চাঁদপুর 2 আসন থেকে। চাঁদপুর 2 আসন থেকে। কত বছর উনি সংসদ সদস্য ছিলেন? এই 5 বছরের আগে ছিল। আমি নতুন নতুন আইডিয়া সৃষ্টি করি,
আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব একটি নতুন আইডিয়া ক্ষুদ্র ঋণ সৃষ্টি করে নোবেল পুরস্কার পেয়েছেন। আমি এরকম নতুন নতুন আইডিয়া জনকল্যাণে সৃষ্টি করি, প্রায় 11টি নতুন আইডিয়ার জনক আমি। তো আমি আইডিয়াগুলো ইউটিউবে ভিডিও করে 200 সংসদ সদস্যকে সবসময় পাঠাতাম, এটা যেন ওনাদের যেটা ভালো লাগে সেটা বাস্তবায়ন ঘটাতে পারে। তো আমি আপনার নুরুল, কি নাম বললেন, চাঁদপুর, অ্যাডভোকেট নুরুল আমিন। ওনার সঙ্গে আমার কখনো যোগাযোগ ঘটেনি বা ওনার সঙ্গে আমার কখনো মানে কমিউনিকেশন হয়নি। ওই ভদ্রলোক আমার কাছে নিতান্তই অপরিচিত। যাই হোক, আপনার মাধ্যমে চিনতে পারলাম। জি, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, কি হলো পরে? পরে আমি চাকরিতে মানে 1 বছর চাকরি করার পরে উনি নমিনেশন পেপার প্রত্যেক বছরেই কেনে, 5 বছর পর পর। তো উনি ওইবার ওনাকে নমিনেশন দিয়ে দিল আচ্ছা আওয়ামী লীগ থেকেই। আচ্ছা, তো জি। উনি ওখানকার এমপি হলেন। কিন্তু উনি কি ব্যবসা করতেন কোনো? না, আমি ব্যবসা করতে দেখিনি। উনি কি শুধুমাত্র রাজনীতি করতেন? হ্যাঁ, রাজনীতি। আচ্ছা, জি, যাই হোক, রাজনীতি করতেই পারে। জি, বলুন। পরে উনি এমপি হওয়ার পরে আমার ইনকামটা হঠাৎ করেই বেড়ে গেল। কিভাবে বেড়ে গেল? আপনি কি ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন? না, ঘুষ দুর্নীতি না। অনেক রাজনৈতিক দলের নেতাদের কিছু পিওন এবং মানে ব্যক্তিগত কর্মচারীরা দুর্নীতি এবং ঘুষের সাথে জড়িত হয়ে পড়ে। আপনার কিভাবে ইনকাম বাড়লো একটু ব্যাখ্যা করে বলুন। ইনকাম বাড়লো উনি এমপি হওয়ার পরে। হুম। এমপি হওয়ার আগেও উনি বাড়িতে গেছে, কিন্তু তখন আর এত লোকজনও দেখিনি, এত নেতারাও ছিল না তখন। ওই উনি এমপি হওয়ার পরে যখন বাড়িতে যাইতো তখন ওই আচ্ছা, আমরা কিন্তু বাড়িধারা ডিউএইচএস যাব, রোড নাম্বার 5। জি, বলুন। তখন ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগেরই সব সংগঠনগুলো আসতো বাড়িতে। ফোনটা কেটে দেন একটু। জি জি, বলুন। বাড়িতে আসতো এমপি সাহেবের সাথে ওই দেখা করতে। মানে সংসদ সদস্য গল্পটা একটু সংক্ষেপ করবেন, আমি আপনার জীবন নিয়ে বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, সংসদ সদস্য বা মন্ত্রী সম্পর্কে জানতে মানে একটু কম সময় দিতে চাচ্ছি, বলুন। আচ্ছা, ওই নেতা কর্মীরা আসতো, আসলে তখন আমি এমপি সাহেবের ড্রাইভার, সেই হিসেবে কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, কেউ 1000 টাকা করে, ভাই চাটা খায়েন বা খরচ। ও, আপনাকে স্পেশাল ইনাম এবং বকশিস দিত আর কি, হ্যাঁ, আলাদা আমি করে তো কদর মনে করি আমার জন্য এটা হালাল। বুঝতে পেরেছি। একটা কারণ আমি মানুষ তো আর উপহার তার- দিলে বা ভালোবেসে দিলে এটা নিয়েই যায়, এটা কোনো সমস্যা না। সেটা হোক 50, হ্যাঁ, নেওয়াটা একটা ভদ্রতা। হ্যাঁ, এটা না নেওয়াটা একটা ভালোবেসে কেউ দিলে এটা না দেওয়াটা বরং অসভ্যতা, অভদ্রতা। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কিভাবে আপনার ইনকামটি বাড়লো। তো এখন যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আপনার সুখের ঘটনা শুনলাম, দুঃখের ঘটনা শুনলাম। এই বর্তমান সরকার যে হঠাৎ সিনেমাটিক টার্নে এবং পরিবর্তনে চলে গেল, আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারটাকে কিভাবে, আমার একটা মানুষ অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি কোন দল করো। আচ্ছা। তখন আমি বলি যে আমি কোনো দল করি না। আচ্ছা। তো বলেন বাংলাদেশে থাকেন কোনো দল করেন না? আমি বলি যে ভাই, আমার নিজের ভোট নিজে দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই, তো আমি কোন প্রতীকে ভোটটা দিছি সেটা নিজে যখন দিতে পারবো ওই দিন বলতে পারবো যে আমি এই দল করি। মানে আপনার ভোটের অধিকারটা নিশ্চিত যে দল করতে পারবে, আপনি তখন রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হবেন, এর আগে না। মানে তখন বলতে পারবো এই দল আমার ভালো লাগে, আমি এই দল করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুব সুন্দর কথা। গণতান্ত্রিক একটা অধিকারের প্রশ্ন আপনি তুলেছেন, মৌলিক অধিকারের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি বর্তমান বাংলাদেশ থেকে বা সরকারের কাছ থেকে বা ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের থেকে আপনি কি আশা করেন, কি প্রত্যাশা করেন জনাব? সুন্দর একটা দেশ উপহার দিক, এটাই। সুন্দর দেশ বলতে আপনি কি বোঝেন? সুন্দর দেশ বলতে মানে সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর ব্রিজ, এগুলো এগুলো না, কি বোঝেন? মানে যাদের টাকা আছে তারা তো খুব ভালোভাবে জীবনযাপন করে, কিন্তু যারা নিম্নবিত্তের, মানে রিক্সাওয়ালা, আমাদের মতো যারা চাকরি, যারা সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষ, জি যারা, জি জি, তারা যেন ঠিকভাবে খায় দেয়, সুন্দরভাবে দেশটা বাইচে থাকতে পারে, এটাই। তার মানে তাদের সুখী স্বচ্ছন্দ, আরামদায়ক, সুন্দর জীবন, মিষ্টি জীবন, যেখানে চাপ থাকবে না, অর্থনৈতিক চাপটা থেকে তারা কিছুটা মুক্তি পাবে, দ্রব্যমূল্যের দাম কমবে, আরাম থাকবে, এরকম একটা কিছু আপনি আশা করেন আর কি, তাই তো? মানে সাধারণ মানুষের সুখটাকেই আপনি প্রাধান্য দিয়েছেন। এবং আমি মনে করি সুখে থাকলে তো আমিও তার ভিতরে। রাইট, শুধু আমাদের দেশের সরকার নয়, যে কোনো সরকারেরই উচিত মানে সাধারণ মানুষের সুখ, আনন্দ, স্বচ্ছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া। এটা যদি সে
জনগণকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এটা হওয়া উচিত তার সর্বোচ্চ পলিসি। তো আপনি একটু বলেন তো, যে এই যে আমাদের মেট্রো রেল হলো, পদ্মা সেতু হলো, স্যাটেলাইট 3,000 কোটি টাকা দিয়ে উঠলো, 30-40 হাজার কোটি টাকা খরচ হলো, এগুলোর চেয়ে যদি এই টাকাটা মানুষের জীবনকে স্বচ্ছন্দ করতে, দ্রব্যমূল্যের দাম কমাতে, বিদ্যুৎ বিলের দাম কমাতে এই টাকাটা ব্যবহৃত হতো, তাহলে কি এটা আরো মানে অনেক বেশি প্রজ্ঞাবান এবং দূরদর্শী ডিসিশন হতো না? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হতো। এটা ভালো হতো এবং এটাই বেশি বোধহয় জরুরি ছিল না, হ্যাঁ, ওইটাই মানে এটাই ছিল জরুরি। ফরজ। কিন্তু আমরা নফলটা এবং ক্রেডিট পেতে, গৌরব পেতে আমরা ওইদিকে বেশি ফোকাস করেছি। হয়তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এই বিষয়টা তার মনে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারেননি, দেশকে গৌরবান্বিত করতে যেয়ে মানুষের জীবনকে উনি হয়তো ফোকাস করেননি। কিন্তু এটাই হয়তো একজন বড় নেতা হবার জন্য অনেক বেশি জরুরি ছিল, যেটা আমি সাধারণত আমার মনে ধারণ করি আর কি। আপনিও হয়তো এটার সাথে একমত, আমি বুঝতে পেরেছি আর কি। যাই হোক, সবাই যে সবকিছু সবসময় পারবে এরকম না, অনেক সময় হৃদয়ে ভালোবাসা থাকলেও সেটা জ্ঞানের পরিধির কারণে বা চিন্তার প্রগ্রসরতার বা চিন্তার যে রশ্মি, এই রশ্মির বিভিন্নতার কারণে মানুষ বিভিন্নভাবে থিঙ্ক করে থাকে। তিনি হয়তো এটা ভালো মনে করেছিলেন, বিদায় করেছিলেন, ওইটাও আমাদের জন্য একটা অর্নামেন্ট। যাই হোক, তো এখন আপনি পথে চলতে গেলে আমরা যেটা আপনার সাথে আজকে আলোচনা করে, আপনার জীবন পর্যালোচনা করে বের করলাম, একটু সারাংশটা বলি। নাম্বার 1, সাময়িকভাবে কোথাও পার্ক করলে ট্রাফিক পুলিশটা যেন নিজের স্বার্থে আপনাদেরকে হয়রানি করতে না পারে, এই বিষয়টাকে ফোকাস করা এবং এটা একটা তাদেরকে চাপ, অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা এবং এই সমস্যাটার সমাধান করা, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে 2 লক্ষ টাকা সিঙ্গাপুর যাওয়ার জন্য দিয়েছিলেন, সেই ভদ্রলোক থেকে সেটা উদ্ধার করা, এইটা হলো 2 নাম্বার এজেন্ডা। 3 নাম্বার এজেন্ডা আমরা জানলাম যে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কি এবং সরকারের পলিসিটা কি হওয়া উচিত, কিভাবে হলে মানুষের আনন্দময় হাসি খুশি জীবন চলে আসতে পারে। এই 3টা বিষয় আপনার কথোপকথন থেকে বেরিয়ে এলো এবং পাশাপাশি আমরা আর একটু শিখতে পারলাম যে একটা সাধারণ রিক্সাওয়ালার জীবন থেকে, রিক্সা চালকের জীবন থেকে কিভাবে জীবনের মান উন্নয়ন করে একটা ড্রাইভিং পদে অধিষ্ঠিত হওয়া যায়, স্বপ্ন থাকলে, চেষ্টা থাকলে, সাধনা থাকলে, এমনকি শিক্ষা কম ধারাও সেটা সম্ভব, রাইট? এবং পাশাপাশি এটা শিখলাম যে যারা আপনাকে পথ দেখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাদের চেষ্টা থাকা উচিত, রাইট? একজন রিক্সা চালক আপনাকে ড্রাইভিং করার ব্যাপারে পরামর্শ দিয়ে আপনার জীবনকে বদলে দিয়েছিলেন। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এখান থেকে অনেকগুলো কি পয়েন্ট উঠে এসেছে এবং আমাদের যারা এই মুহূর্তে দর্শক আছেন তারা আপনার জীবনের গল্প এবং মজার অভিজ্ঞতা, দুঃখের অভিজ্ঞতা, রাষ্ট্র ভাবনা, এগুলি সম্পর্কে, আসলে প্রতিটি মানুষই একটি মূল্যবান জগতের মতো, একটি মূল্যবান গ্রন্থের মতো। আমি মানুষের সাথে খুব কথা বলি এজন্য, কারণ প্রতিটি মানুষ থেকেই কিছু না কিছু শেখার আছে। আর মানুষের কাছ থেকে যখন আমরা শিখতে পারবো, এমনকি সাধারণ মানুষের থেকে, জীবনের তাদের কথা থেকে, তাদের অভিজ্ঞতা থেকে, তখন আমাদের জীবন হয়ে উঠবে অনেক বেশি সমৃদ্ধ। আমি প্রতিটি মানুষের কাছে কিছু না কিছু শিখতে চাই। হ্যাঁ, তো আপনি সবার জন্য একটু শুভেচ্ছা জানান এবং প্রার্থনা রাখুন এবং এখানে আজকের মতো শেষ করবো আর কি। সবাইকে একটু শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আর সবাই সুন্দর একটা বাংলাদেশ আসুক আমাদের সামনে, সবাই এই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাহ, আপনার হাসিটি বেশ সাবলীল, সুন্দর, মিষ্টি, প্রাণবন্ত, জীবন্ত এবং আপনার যে স্পিচটা, শুভেচ্ছা বাণীটি খুবই সুন্দর হয়েছে, কনফিডেন্টলি বলেছেন, সবার জন্য একটা দারুণ মেসেজ দিয়েছেন। সবাই আশা করি আপনার এই মেসেজটি ভালোবাসবে। তবে আপনি মেসেজটির আগে সালাম দিয়েছেন। আমার এই চ্যানেলের এই অনুষ্ঠানটির অনেক দর্শক কিন্তু হিন্দু থেকে থাকবে, খ্রিস্টান থেকে থাকবে বা বাংলাদেশের বাইরে থেকে আরো 4200 ধর্ম অবলম্বী থাকতে পারে। তাদের জন্য একটু শুভ সন্ধ্যা বলে দিন, কারণ তারা তো সালাম ব্যাপারটাকে তারা হয়তো প্রতি উত্তর করতে পারবে না, এটা তাদের রীতিতে নাই। তাদের জন্য একটু শুভ সন্ধ্যা জানিয়ে দিন। যে সবার জন্য শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। এই তো এখন আপনি আন্তর্জাতিক একটি শুভেচ্ছা বাণীতে এবং সম্বোধনে চলে গেলেন। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য কল্যাণময় ভবিষ্যৎ আশা করি। আপনাদেরকে ধন্যবাদ। তবে আমি পৃথিবীতে ধর্ম সৃষ্টি করেছে রাজতন্ত্র, সমাজতন্ত্র তৈরি করেছে কার্ল মার্কস। কার্ল মার্কসের পর গণতন্ত্র তৈরি করেছেন আব্রাহাম লিঙ্কন, তিনি একজন লেবার ছিলেন। আমি পৃথিবীকে উপহার দিয়েছি হৃদয় ভিত্তিক জনবান্ধব সরকার, যেখানে নতুন 20টি আইন হবে
নতুন 18-20টি আইডিয়া ইমপ্লিমেন্ট হবে। সরকারের 1 টাকা বেশি খরচ হবে না, কিন্তু মানুষের জীবন সহজ ও আনন্দময় হয়ে যাবে ম্যাজিকের মতো। 1 টাকায় গাড়ি বাড়ি পাবেন প্রতিদিন 2 জন আজীবন, এবং এই ধরনের 1500 টাকায় ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারবেন 30-40% স্টুডেন্ট। 1500 কি বলে বাড়ি ফ্ল্যাটের ভাড়া দিতে দিতে 23-24 বছরের ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন অনেকে। আন্তরিক মানবিক হৃদয় বাণিজ্য শুরু হবে। 500 নতুন ইনভেস্টর এটা শুরু করবেন। সেখানে গাড়ি বাড়ি জমি কিনতে আগে কোনো টাকা লাগবে না, টাকা সম্পূর্ণ দিয়ে দিবে কোম্পানি। আপনারা শুধু প্রতি মাসে ইনস্টলমেন্ট 30-40 বছর 50 বছর চালিয়ে যাবেন। এরকম কিছু অদ্ভুত মেকানিজম নিয়ে, এবং আরো একটা মজার ব্যাপার থাকবে জনবান্ধব সরকারি, হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারে, সেটা হচ্ছে ট্যাক্স ভ্যাট উঠে যাবে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ 100 টাকা করে ট্যাক্স দিবে। এই 100 টাকা ট্যাক্স দিয়ে সহজ কর দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। এগুলো হচ্ছে আমার আইডিয়া, নতুন আইডিয়া। এবং যখন ট্যাক্স উঠে যাবে তখন দ্রব্যমূল্যের দাম 10-15% কমে যাবে। 100 টাকা ট্যাক্স দেওয়ার বিনিময়ে মানুষের 1000-2000 টাকা মাসে 2-3 হাজার টাকা খরচ কমে যাবে। বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে, পাওয়ার প্ল্যান্ট বেড়ে যাবে, এবং এরকম নানান রকম অপরচুনিটি নিয়ে নতুন হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারে, গণতান্ত্রিক সরকার যদি আপডেট হয়, তাহলে সেই ক্ষেত্রে পৃথিবীর বুকে একটা বিশ্বের রোল মডেল হয়ে যেতে পারে বাংলাদেশ। এবং আমি তো আসলে এই আইডিয়াটি শুধু বাংলাদেশের জন্য সৃষ্টি করিনি, দেখা যাবে যে এটি অন্য দেশেও আগে প্র্যাকটিস শুরু হতে পারে। আমি জাতিসংঘের মহাসচিবকে ইংরেজিতে অনুবাদ করে এটি পাঠাবো, যেন বিভিন্ন রাষ্ট্রে এই প্রস্তাবনা যায়, এগুলি বিশেষ আইডিয়ার মধ্যে পরিচালিত হবে। সবাই শুভেচ্ছা রাখবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের মুখে হাসি দেখতে চাই। আমাদের বাঙালিদের মধ্যে গোমরামুখী মানুষ বেশি হয়ে গেছে, কারণ তারা চাপের মধ্যে থাকে, অর্থনৈতিক চাপে বিভিন্ন রকম টেনশনে থাকে, তারা হাসতে ভুলে যায়। অথচ মানুষকে হ্যাপি দেখা, এটা যে কত বড় আনন্দের ঘটনা, এবং সুন্দর মিষ্টি হাসির ভিতরে কত বড় একটি ইবাদত চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা মানুষ অনেক সময় ভুলে যায়। তো এগুলো পরিপ্রেক্ষিতে ভুলে যায়। তাই আমি মানুষের জীবনকে আনন্দময় ও সহজ করতে চাই। সবাই আমার জন্য শুভকামনা রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।